সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 12.5 লক্ষ মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার লকডাউন শুরু হয়েছে। ইউকেতে প্রতিদিন এখন 400 থেকে 500 মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশে বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে প্রায় 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের কারণে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এজন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ডক্টর সি বীরেন শিকদার এমপি। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আমাদের সাথে আছেন হেলথ এন্ড হুপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আমাদের সাথে আছেন বাহরাইন প্রবাসী বাহরাইন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাহরাইন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান জনাব তাজউদ্দিন সিকান্দার। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসান। আমি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সংলাপ। শুরুতে যাব কোভিড-19 এর আপডেট জানতে শাহরিয়া হাসানের কাছে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বরাবরের মতো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য বিবরণীটি গণমাধ্যমে দেয়া হয় আমাদের কাছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। তার আগে আজকের অধিবেশনে সম্মানিত আলোচক যারা আছেন তাদের সবাইকে এবং যারা দেখছেন এবং শুনছেন প্রত্যেকের প্রতি সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে 114টি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 12,760 জনের গত 24 ঘন্টায়। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 1,474 জনের শরীরে। কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 18 জন। ঘরে এবং হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে কোভিড-19 আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন 1,577 জন গেল 24 ঘন্টায়। আইসোলেশনে নেওয়া হয়েছে 99 জনকে, আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 118 জনকে। এবার জানিয়ে রাখি, বাংলাদেশে মোট এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 24,42,602টি। এতে শনাক্তর পরিমাণ 4,20,238। এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 6,067 জন। সুস্থ হয়ে ফিরেছেন 3,38,145 জন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 12,142 জন এবং আইসোলেশন থেকে এই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে 75,175 জনকে। এই ছিল কোভিড-19 নিয়ে বাংলাদেশের সর্বশেষ চিত্র। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন, আমি তাজউদ্দিন সিকান্দার ভাইকে একটু অনুরোধ করবো, আপনার একটু ক্যামেরাটা অন করতে হবে। আমাদের সাথে আছেন বাহরাইন বাংলা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যিনি বাহরাইন বাংলাদেশিদের সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে প্রায় 3,000 বাংলাদেশি বাহরাইনে এসে আটকা পড়েছেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেকেরই, অনেকে আবার টিকিটের কারণে যেতে পারছেন না। এইসব সমস্যা নিয়ে বাহরাইন প্রবাসীরা ঢাকাতে মানববন্ধন করেছেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় আমরা স্মারকলিপি দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই যে এখন পর্যন্ত কোনো রেজাল্ট হয়নি। এই কারণে বিশেষ করে বাহরাইন প্রবাসীরা যারা আছেন প্রতিদিনই প্রবাস দর্পণকে বিভিন্ন মেসেজ করেন, ইমেইল করেন যে তাদের জন্য কিছু করার জন্য। যেহেতু আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন এবং যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদ কমিটির সদস্য আছেন, এবং এই বিষয়গুলা তুলে ধরার জন্য আমি যাব এখন বাহরাইনে আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ারের প্রতিষ্ঠা সভাপতি তাজউদ্দিন সিকান্দার ভাই কাছে। তাজউদ্দিন সিকান্দার ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। একটু আনমিট করতে হবে। তাজউদ্দিন ভাই, একটু বলতে হবে যে আপনাদের বাহরাইনের প্রবাসী যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদের সর্বশেষ অবস্থা একটু জানান যদি প্লিজ। ধন্যবাদ রূপচাঁদ সাহেব, আপনাকে ধন্যবাদ আজকের এই অনলাইন লাইভ স্ট্রিমে যারা যুক্ত হয়েছেন এবং যারা আমাদেরকে দেখছেন। বিশেষ করে আমরা বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য এবং আরো যারা এখানে বিশেষ ব্যক্তি বর্গ রয়েছেন। সবসময় আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বাহরাইন প্রবাসী, যেহেতু আমি বাহরাইনে আছি, বিশেষ করে নট অনলি বাহরাইন প্রবাসী, প্রায় মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের প্রায় সকল প্রবাসীদের অবস্থা মোটামুটি একই অবস্থা। হয়তোবা কোনো দেশে সামান্য পার্থক্য থাকতে পারে। যাই হোক, যেহেতু আমি বাহরাইনে আছি, বাহরাইন প্রবাসীদের বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আপনারা আসলে সব সময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন, আমরা কাজ করি।
আমরা আশা করি আমাদের এই কাজগুলো যেন অন্ততপক্ষে, যেহেতু আপনার এই প্রোগ্রামে বিভিন্ন সংসদ সদস্য মহোদয় থাকেন, তো ইনশাল্লাহ আমরা আশা রাখি যে বাহরাইন প্রবাসীদের যে সমসাময়িক প্রবলেম গুলো আছে, অথবা প্রবাসীদের যে সামান্য প্রবলেম হোক আর আমরা বেশি করে দেখি, এই প্রবলেম গুলো যেন সমাধান হয়। বাহরাইন প্রবাসী, আপনারা জানেন যে প্রায় 3000 বাহরাইন প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছে। তারা ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাই তারা আসতে পারছেন না বাহরাইনে, এবং 2 বার তারা ঢাকাতে মানববন্ধন করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে শান্তিসৃষ্টভাবে একদম শৃঙ্খলাবদ্ধভাবে তারা মানববন্ধন করেছেন, এবং সেটা মানববন্ধন করার কারণটি হচ্ছে যে তাদের যে বিষয়গুলো আছে সেটা যেন মানে কর্তৃপক্ষের কাছে পৌঁছে। তো তাদের একটাই, সব সময় আমাকে ফোন করেন, যেহেতু আমি বাহরাইনে আছি, আপনিও প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন, আপনাকেও ফোন করা হয়, ইমেল করা হয়। সো তাদের কথা হচ্ছে যে আমরা মানববন্ধন করলাম, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা আমাদের দাবি দাবা তুলে ধরলাম, এখন পর্যন্ত তাদের এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি বা কোনো সুখবর এখন পর্যন্ত তারা জানতে পারেন নাই। এই বিষয়গুলো আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে প্রবাসীরা যারা বাংলাদেশে আটকা পড়েছে তারা হচ্ছে স্কিল প্রবাসী, এবং তারা তাদের কর্মসংস্থানে ফিরতে চায়। তাদের কর্মস্থল ভালো আছে, তাদের মালিক তাকে চাচ্ছে, তাদের স্যালারি ভালো আছে, তারা ব্যবসা করতো, তাদের পরিবার, এমনও আমার কাছে এমনও উদাহরণ আছে যাদের পরিবার, তাদের স্ত্রী আছে বাহরাইনে কিন্তু স্বামী বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে, সন্তানদেরকে নিয়ে এরা অনেক প্রবলেমের মধ্যে আছে। আর এখান থেকে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশে যেতে চায়। আমি আরো প্রোগ্রামে আপনাদেরকে বলেছি, আমার নিজের গ্রামের একটা লোক অসুস্থ ছিল, আজকে ওনার জন্য আমি আমার নিজের থেকে টিকিট কেটেছি, বাংলাদেশ দূতাবাসও সহযোগিতা করেছেন। সো এই ধরনের অনেক লোক আছে বাংলাদেশে যেতে চায় অসুস্থ, এবং এখানে বাহরাইন সরকার বিশেষ একটি সুযোগ দিয়েছেন। বিশেষ সুযোগটা কোভিড-19 এর শুরু থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগটা থাকবে। তো আমরা বাংলাদেশিরা শুধু এই সুযোগটা কাজে লাগাতে পারছি না সঠিকভাবে, মানে পরিপূর্ণভাবে। কিছু প্রবাসী লিগেল হয়েছেন, ভিসা লাগিয়েছেন, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে তাদের যে প্রবলেম গুলো আছে তারা ভিসা লাগাতে, যাতে সহজ করে ভিসা লাগাতে পারে। দূতাবাসের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা পরিপূর্ণভাবে অন্যান্য দেশের মতো আমরা এই বিশেষ সুযোগটা কাজে লাগাতে পারছি না। তার কারণ হচ্ছে অন্যান্য দেশে, ইন্ডিয়াতে এখান থেকে ফ্লাইট করতে যে ফেয়ারটা, বিমান টিকিটটা যে ফেয়ারটা আছে, বাংলাদেশে যেতে হলে দ্বিগুণ, আরো বেশি। সো এর জন্য এখান থেকে যে অসুস্থ রোগীরা দেশে যেতে পারছে না, এবং যারা কর্মহীন অবস্থায় তারা খাবার খেতে পারছে না, তাদেরকে তাদের রুমমেটরা খাবার খাওয়াচ্ছে। এখন একটা জিনিস যদি আমরা মানবিক দিক দিয়ে দেখি, যে একটা মানুষ যদি কর্মহীন অবস্থায় থাকে, অসুস্থ থাকে প্রবাসে, তার পরিবার নাই, তার ছেলে সন্তান নাই, বউ বাচ্চা সাথে নাই, তাকে কতদিন রুমমেটরা কতদিন টেক কেয়ার করবে? মানুষ তো কাজকর্ম করতে হবে, তাদের তো কাজকর্ম করতে হবে, রুমমেটরাও চলতে হবে। তো এই জায়গাটা যদি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আছেন, আমাদের এখানে সংসদ মহোদয় আছেন, আপনারা যদি অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংসদে অথবা মন্ত্রণালয়ে এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করে। আমার মনে হয় বাহরাইন তো ছোট্ট একটা দেশ, এখানে কিছু সংখ্যক মানুষ আটকা পড়েছে, দেশে যেতে পারছেন না। হাজার হাজার মানুষ সৌদি আরবে আটকা পড়েছে, হাজার হাজার মানুষ ওমানে আটকা পড়েছে। যেহেতু আমরা প্রবাসে অনলাইনে কাজ করি, আমাদের কাছে অনেক খবর আছে, ইনবক্স আমাদের ফুল, মানুষের রিকোয়েস্ট, তাজ ভাই আপনি অনলাইনে কথা বলেন, তাজ ভাই, রূপচাঁদ ভাই অনলাইনে কথা বলে, আপনারা এগুলা নিয়ে আলোচনা করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তো আমাদের জায়গা থেকে শুধুমাত্র কথাই বলে যাচ্ছি, আর মনের মধ্যে আশা রাখছি যে যেহেতু এখানে মন্ত্রী মহোদয় আছেন এই প্রোগ্রামে, তাহলে একটা কিছু হবে। আর মানুষও আশা করি আমাদের লাইভ থেকে এবং কমেন্ট করে। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য এবং যারা এখানে আছেন, বিশেষ করে প্রবাসীদের দিকে একটু দৃষ্টি দিতে হবে, কারণ প্রবাসীরা যদি অচল হয়ে যায় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থনীতিতে। কারণ এই বাংলাদেশ প্রবাসীদেরকে বলা হয় মানে রিমিটেন্স যোদ্ধা।
আর রেমিডেন্স যোদ্ধা যদি তাদের যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে তো দেশ চলা মুশকিল হয়ে যাবে। দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি, আপনাদের উপর ভরসা রাখি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাজউদ্দিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আজকে থেকে সংসদ আবার আজকে থেকে সংসদ বসেছে এবং আমাদের যারা মাননীয় এমপি মহোদয় যারা আছেন হয়তো আশা করি এই বিষয়ে একত্র দ্বারা হয়তো কথা বলতে পারেন। আমি যাব এখন, আমাদের সাথে আছেন আজকে হেলথ এন্ড হুপের চেয়ারম্যান ডক্টর লেলিন চৌধুরী। আমরা জানি যে কোভিড-19 দ্বিতীয় ধাপে আবার আমাদের বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপে আবার বাড়তেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। বিশেষ করে ইউকেতে 20, 22, 25 হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, 4-5 মানুষ মারা যাচ্ছে। আমরা অনেকেই শঙ্কিত যে বাংলাদেশে যদি আবার, যেহেতু শীত আসতেছে, বাংলাদেশে যদি সে রোগটা বেড়ে যায় তো বাংলাদেশের কি অবস্থা হবে। তো আমি এই জন্য আমি এই বিষয়ে জানতে এবং সাথে আরেকটা বিষয় জানতে চাই লেলিন ভাই, যে আমরা জানি যে আপনি ভ্যাকসিন ব্যাপারে আপনি জানেন যে ভ্যাকসিন নিয়ে আমরা সবাই আগ্রহ করে অপেক্ষা করছি, এই ভ্যাকসিনের কি অবস্থা, কবে আসতে পারে, এই বিষয়টা যদি একটু বলেন প্লিজ, একটু আনমিট করতে লেলিন ভাই। ধন্যবাদ। এখন করোনা সংক্রান্ত দুটো আলোচনা বাংলাদেশে এবং পৃথিবীতে প্রথম দিকে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ, আরেকটি হচ্ছে ভ্যাকসিন। বাংলাদেশের অবস্থাটা কোথায় তার একটু বিশ্লেষণ হওয়া দরকার। আমরা করোনা ফার্স্ট ওয়েভ কোনটাকে বলি? করোনা সংক্রমণ শুরু হলো, এটি বাড়তে বাড়তে চূড়ায় পৌঁছে গেল, তারপরে কমলো এবং কমতে কমতে এটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এলো। করোনার নিয়ন্ত্রণটা কখন বলা হয়? যখন যে পরিমাণ পরীক্ষা করা হয় করোনা সন্দেহে মানুষকে, সেই পরীক্ষার তুলনায় যখন শতকরা 5% কম রোগী শনাক্ত হয় এবং সেটি এক নাগারে 3 সপ্তাহ থাকে, তখন তাকে আমরা বলি করোনা নিয়ন্ত্রিত হয়েছে। এবং এই 3 সপ্তাহ পরে অথবা তারও পরে যদি আবার সংক্রমণ বাড়তে থাকে, বেড়ে আবার চূড়ার দিকে যেতে থাকে, তখন আমরা সেটাকে দ্বিতীয় ঢেউ বলি। বাংলাদেশে করোনা সংক্রমণের 8 মাস অতিক্রান্ত হয়েছে। এক্ষেত্রে যদি আমরা বাংলাদেশে করোনা সংক্রমণের পথরেখা বা গ্রাফটার দিকে, কার্ভের দিকে লক্ষ্য করি, আমরা দেখব এটি শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে 23-24% চলে যাওয়ার পর আবার কমতে কমতে এখন 11% আশেপাশে এটি চলমান রয়েছে। অর্থাৎ কখনোই এটি 5%-এর নিচে আসেনি এবং সেটি এক নাগারে 3 সপ্তাহ থাকেনি। তার মানে হচ্ছে বাংলাদেশে কখনোই এ পর্যন্ত 8 মাসে করোনা নিয়ন্ত্রিত হয়নি। যে দেশে করোনার প্রথম ধাপ বা ঢেউ নিয়ন্ত্রিত হয় নাই, সেই দেশে দ্বিতীয় ঢেউ নিয়ে কথা বলাটা একেবারেই অপ্রাসঙ্গিক। এখন প্রথম ঢেউকে কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি? আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি যে পরিমাণ পরীক্ষা করা দরকার ছিল, আমরা সেই পরিমাণ পরীক্ষা করতে আজ পর্যন্ত সমর্থ হইনি। এবং গত প্রায় 11-12 সপ্তাহ আগে আমাদের জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্টের কথা বলেছিল, 3 মাস পার হয়ে যাওয়ার পরেও তৃণমূল পর্যায়ে আমরা সেই টেস্টের প্রাপ্যতা নিশ্চিত করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে করোনাটি কোন পর্যায়ে রয়েছে তার একটা সঠিক চিত্র এই 8 মাসেও আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি। একই সাথে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ করতেও সমর্থ হইনি। অনেকগুলো সিদ্ধান্ত, প্রজ্ঞাপন, নির্দেশ জারি হয়েছে, কিন্তু আমরা জানি মানুষজনকে শুধুমাত্র নির্দেশ দিয়ে একটা স্বাস্থ্য অভ্যাসে অভ্যস্ত করা যায় না, তাদেরকে উদ্বুদ্ধ করতে হয় এবং আইনি বাধ্যবাধকতার ভেতরে আনতে হয়। এই কাজটি করার জন্য যে প্রবল একটি প্রচারের জোয়ার তৈরি করার কথা ছিল সবাইকে সঙ্গে নিয়ে, সেটিও আমাদের নীতি নির্ধারকরা করতে সমর্থ হয়নি। এই অবস্থায় সামনে শীতকাল, দ্বিতীয় ঢেউ আসুক অথবা না আসুক, শীতকালের আবহাওয়াগত পরিবর্তন এবং মানুষ আবদ্ধ জায়গায় বেশি থাকবে, সব মিলে এই সময় ফ্লু জাতীয় ভাইরাসের সংক্রমণ যেমন বেড়ে যায়, করোনার সংক্রমণও তেমনি বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি প্রতিরোধের জন্য একদিকে যেমন তৃণমূল পর্যায় থেকে সব জায়গায়
টেস্টের প্রাপ্যতা এবং অভিগম্যতা নিশ্চিত করা দরকার, সেই কাজটি একদমই হয় নাই। অন্যদিকে হাসপাতালগুলোকে যে প্রস্তুতি নেয়ার কথা, আমরা আজকেই জেনেছি সংবাদে যে বাংলাদেশের বিশেষ করে ঢাকাতে হাসপাতালের সামর্থ্য কমেছে, আইসিইউর যে ক্যাপাসিটি বা সংখ্যা ছিল বেডের সেটিও কমেছে। যেখানে এটি বাড়ার কথা অথবা পূর্ণ প্রস্তুতি নেওয়ার কথা সেখানে এটি কমে যাচ্ছে। এরকম একটি দোদুল্যমান অবস্থায় আমরা করোনার দ্বিতীয় ঢেউ বলি অথবা প্রথম ধাপের সম্প্রসারণ বলি, সেই বেড়ে যাওয়ার সেই ব্যাপারটা নিয়ে আমরা একটা শঙ্কার জায়গায় দুলছি। আর এর বিপরীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাদের কাজ করার কথা তারা গত 8 মাসের মতো যতটা কথার ফুলঝুরি ছড়াচ্ছে ততটা কাজ করছে না। এর মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় একটি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমরা জেনেছি, ঘোষণা দেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং ভারতের সেরাম ইনস্টিটিউট যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি তৈরি করছে, তাদের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এরা বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেবে এবং 3 কোটি ডোজ ভ্যাকসিন মানে হচ্ছে আমরা 1.5 কোটি মানুষকে এই ভ্যাকসিনটা দিতে পারবো। প্রথম কথাই মানুষের মধ্যে যে প্রশ্নটা জাগরিত হয়েছে, নিশ্চয়ই মাননীয় এমপি এ ব্যাপারে বলবেন, এখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কেন যুক্ত হলো? এটি সরকার নিজ উদ্যোগেই এটি সংগ্রহ করতে পারতেন। যদি নিজ উদ্যোগে সংগ্রহ না করে আউটসোর্সিং করতে হয়, তাহলে তো একটি কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক টেন্ডারের মধ্য দিয়ে যে সবচেয়ে সুবিধাজনক দর দেবে তার কাছ থেকে নেয়ার কথা। কিন্তু সেই জাতীয় প্রক্রিয়ার মধ্য না গিয়ে ত্রিপক্ষীয় চুক্তির মধ্যে বেক্সিমকো একটি পক্ষ হয়ে কিভাবে দাঁড়ালো, এই ব্যাপারটি জনসাধারণের মধ্যে একটি বড় প্রশ্ন তৈরি করেছে এবং জনসাধারণ একটি অংশ মনে করছে যে এটা নিয়ে একটি মধ্যস্বত্বভোগীকে লাভ দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা করা হচ্ছে কিনা। আমরা প্রত্যাশা করব অতি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে একটি পরিষ্কার ব্যাখ্যা আসা উচিত। একই সঙ্গে আমরা এটাও জেনেছি যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যে 3 কোটি ডোজের ভ্যাকসিনের চুক্তিবদ্ধ হয়েছে, এর বাইরেও তারা বেসরকারিভাবে ভ্যাকসিন এনে সাধারণ মানুষের কাছে বিক্রয় করবে। এই জায়গাটাও আমরা শঙ্কিত যে ভ্যাকসিনটি কি সবার সম অধিকারের ভিত্তিতে পাওয়া উচিত। এটি যে অর্থবান সে আগে পাবে, যে অর্থহীন সে পাবে না, এই জাতীয় যে তারতম্য ডিসপ্যারিটি এটি থাকার কথা না। আমরা বেক্সিমকোর সেই জায়গাটাও কিন্তু আমরা শঙ্কিত। আমরা প্রত্যাশা করব সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই জায়গাটি পরিষ্কার করা হোক। এবং আমরা এখনো জানি যে সিনোভ্যাকের ভ্যাকসিনের যে ট্রায়ালটি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিগণ অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে গড়িমসি করার কারণে সেই ট্রায়ালটি হচ্ছে না এবং সেখানে তারা 1 লাখ ডোজ আমাদের বিনামূল্যে দেওয়ার কথা ছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম এই দেশে ট্রায়াল হলে আমরা অনেক সুলভ মূল্যে অতি দ্রুত সেই ভ্যাকসিন পাবো। সেই ব্যাপারে কি অগ্রগতি হলো, এই ব্যাপারটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় নাই। সব মিলিয়ে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে একদিকে যেমন প্রত্যাশা রয়েছে, অন্যদিকে অনেক বড় বড় প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো সরকারের পক্ষ থেকে অচিরেই ব্যাখ্যা দেওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ লিলিন ভাই, আবার আসবো আপনার কাছে। আমরা আজকে প্রোগ্রামটা আমরা 1 ঘন্টার ভিতরে শেষ করতে চাই। আমার অনুরোধ হবে আজকে অতিথিরা 5 মিনিট করে যদি বলেন, আবার দ্বিতীয়বার এসে আবার 5 মিনিট বলেন তাহলে সুবিধা হয়। আমি যাবো, এখন আছেন আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপা। মুন্নি আপা, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশেষ করে এই যাবৎকাল আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আপনারা বিএনপি এটা অনেক প্রতিবাদও করতেছেন, এবারটা নিয়ে কি বলবেন? এটা আনমিট করতে হবে। মুন্নি আপা, একটু আনমিট করতে হবে প্লিজ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা সহ আলোচক আছেন এবং দর্শক যারা আছেন দেখছেন, প্রত্যেকেই আমি সালাম জানাচ্ছি। দেখেন, করোনার দ্বিতীয় ঢেউ আমরা সবাই জানি, সেটা প্রত্যেকটা মানুষই আমরা এটা নিয়ে শঙ্কিত। সারা পৃথিবীতে যেমন হচ্ছে বাংলাদেশেও, কিন্তু বাংলাদেশে সমস্যাটা হয়ে গেছে কি, এত বেশি দুর্নীতি, অব্যবস্থাপনা
আর সমন্বয়হীনতা, যে আমরা প্রথম থেকেই যখন জানতে পেরেছি মার্চের ফার্স্ট উইকে, তারপর থেকেই আমরা দেখলাম যে কিভাবে আপনার ভুয়া করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে এই যে বিদেশ ভ্রমণে যাওয়া, আমাদের প্রথমে একজন আলোচক যিনি বললেন, আমরা দেখেছি যে দেখেন করোনা আক্রান্ত বাংলাদেশি তাদেরকে তাড়াতে ইটালিতে নানান রকম কর্মকাণ্ড হয়েছে। ইটালির পত্রিকার প্রথম পাতায় আপনার এটা নিয়ে খবর বেরিয়েছে। বাহরাইন থেকে আজকে শুনছি, এর আগেও দেখেছি লোক আসছে, ফেরত চলে আসছে। এই কুয়েত থেকে দেশে ফেরার অপেক্ষায় আছে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এটা ইতিমধ্যে আমরা যে দেখেছি যে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম থেকেও আমাদের দেশের বহু মানুষ কিন্তু ফিরে এসেছে। এখন 3 মাস ইটালিতে ঢোকা আপনার বন্ধ বাংলাদেশিদের জন্য। সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন চীনেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশিদের জন্য। এখন এগুলো সৌদি প্রবাসীদের, এই যে বেশ কিছুদিন আগে তাদের আকামা যেটা শেষ হয়ে গেল, তারপর তাদের টিকিট দিচ্ছে না, করতে পারছে না, ভিসা নেই, রাস্তায় হাজার হাজার প্রবাসী তারা যখন দাঁড়িয়ে গেল, তারপরে দেখলাম আমরা পুলিশের সাথে তাদের নানান রকম, পুলিশ তাদেরকে যে আক্রমণ করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এ দিয়েই আমাদের ওই যে রিজার্ভ, যেখান থেকে আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে যদিও 810 কোটি টাকা ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। এখন দেখেন ভুয়া করোনা ভাইরাস রিপোর্ট, এগুলো কাদের মাধ্যমে হয়েছে? আমাদের দেশে এই যে শাহেদ, সাবরিনা কিংবা অন্যান্য 10টা হাসপাতালের ভিতর যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য, গণমাধ্যমে দেখেছি তার 7টারই লাইসেন্স নেই। যেমন নেই ওই শাহেদের আপনার ওই রিজেন্ট হসপিটালের। এখন এই রকম যখন অবস্থা, তখন এই জিনিসগুলোর ধাক্কা আমাদের যে প্রবাসী যারা আছেন, বাংলাদেশি ভাই বোনেরা কাজ করছেন, টাকা পয়সা কষ্ট করে দেশে পাঠান, তাদের ওপরে তো ধাক্কা লাগবেই। সমস্ত বাংলাদেশি যারা আছেন প্রত্যেকেরই এখন দেখেন ভুয়া এই যে করোনা ভাইরাস রিপোর্ট, এগুলোর কারণে ভ্রমণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন দেশের সাথেই কিন্তু যোগাযোগ, বিমান বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখন কেলেঙ্কারির এই অভিযোগগুলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পায় গুরুত্ব সহকারে, তখন এটার যে নেতিবাচক প্রভাব সেটা পড়বে এবং পড়ছে। আমাদের মানে দেশের যে ভাবমূর্তি, বিদেশে বিশেষ করে যারা আছেন, এটার ধাক্কা তাদের ওপর দিয়ে যে যাচ্ছে, এটা বলবার কোনো আসলে অপেক্ষা রাখে না। কিন্তু এরকম অবস্থা সৃষ্টি কেন হলো? কারণ এটার দায়িত্বে তো মানুষ আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে এবং অন্যান্য যারা আছে। তবে এখন তাহলে ভুয়া মানহীন এই যে রিপোর্ট এবং স্বাস্থ্য অধিদপ্তর, এবং স্বাস্থ্য অধিদপ্তরে যে আমরা দেখলাম 9-10 জন ঠিকাদার, এই যে ঠিকাদারদের যে ভয়ঙ্কর দুর্নীতি করে তারা কিন্তু আবার বিদেশেও চলে গেছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য অধিদপ্তরের আপনারা জানেন যে মহাপরিচালক উনি চলে গেছেন, ওনাকে বদলানো হয়েছে। পরে যিনি আসলেন জানতে পারলাম আগের যিনি স্বাস্থ্য মহাপরিচালক ছিলেন তার ড্রাইভারের শত শত কোটি টাকার সম্পদ, বহু বাড়ি বহু গাড়ি। যেমন স্বাস্থ্য অধিদপ্তরের পিয়ন আফজাল, আপনারা দেখেছেন যে হাজার হাজার কোটি টাকার মালিক। দেখেন, অথচ এই করোনার 66 দিনে কিন্তু কাজ হারিয়েছে বাংলাদেশের 4.25 কোটি মানুষ। বিদেশেরটা আমি বাদ দিয়ে শুধু বাংলাদেশের হিসাবটা দেই, হত দরিদ্র হয়েছে আরো 2.55 কোটি মানুষ। 5.95 কোটি মানুষের শ্রেণী কাঠামোর পরিবর্তন হয়ে গেছে। আপনারা জানেন ঢাকা শহর থেকে বহু কর্মজীবী মানুষ কিন্তু গ্রামে চলে গেছে, তারা এফোর্ড করতে পারছে না, বাড়ি ভাড়া হচ্ছে না, খালি পড়ে আছে। আশ্চর্যজনক হলেও সত্যি, যারা অতি ধনী যেমন ক্ষমতাসীনদের, তারা কিন্তু তাদের অবস্থাটা ধরে রেখেছে। অতি ধনী যারা, তারা ধনী আছে। দেখেন সিএমএসডি কেন্দ্রীয় ঔষধাগার, এটার যিনি পরিচালক মারা গেছেন মরহুম শহীদুল্লাহ সাহেব, উনি এই বছরের 25শে জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ভদ্রলোক কিন্তু জনপ্রশাসনকে 30শে মে একটা ওই জনপ্রশাসনের সচিবকে চিঠি দিয়ে বলেছিলেন যে মোতাজ্জেরুল ওরফে মিঠু সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে বাজেট থেকে শুরু করে কেনাকাটার পরিকল্পনাও তৈরি করেন, তারপর সেই তালিকা ধরে সিএমএসডি কে দিয়ে জিনিসপত্র কেনান। নামে বেনামে অনেক প্রতিষ্ঠান আছে তার, ঘুরে ফিরে এই প্রতিষ্ঠানগুলোই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়। এখন দেখেন, আপনি বলেন এই যে করোনা,
আমাদের হাজার হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছে, আর সারা পৃথিবীতে তো কত লক্ষ মানুষ মারা গেছে। আপনারা উন্নত বিশ্বে আছেন, পশ্চিমা বিশ্বে, সেখানেও তো দ্বিতীয় ঢেউয়ে অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থা। অথচ এর মধ্যেই আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুয়া মাস্ক সরবরাহের আপনার অভিযোগ, কিন্তু সেই অভিযোগের কি বিচার হয়েছে জানি না। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের সাবেক নেত্রী, ওনার বিরুদ্ধেও বঙ্গবন্ধু মেডিকেলে ভুয়া মাস্ক সরবরাহ করে মামলাও হয়েছে। এখন এইরকম যখন, আচ্ছা দেখেন, এইরকম যখন অবস্থা, তখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনারা জানেন যে পেঁয়াজ বলেন, চাল বলেন, আলু, সাধারণ মানুষ যে আলু খায়, এগুলো আপনার বাংলাদেশের মানুষ জীবনে কোনোদিন দেখেনি। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হয়ে বসে আছে। অথচ আজকে যারা সরকারে আছে, এই আওয়ামী লীগ কিন্তু বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, এখন তারা 50-60 টাকা কেজি আলু খাওয়াচ্ছে, 100 টাকা কেজি পেঁয়াজ খাওয়াচ্ছে, চাল খাওয়াচ্ছে 55 থেকে 60, 65 টাকা কেজি। এর মধ্যে আবার 30 জন কর্মকর্তা, আপনার পরামর্শক, বিভিন্ন ওই যে মন্ত্রণালয়ে, ওইটার খরচ তারা ধরে দিয়েছে 20 কোটি টাকা। এখন দুর্নীতি বন্ধে বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া, আমরা মনে করি বিএনপি এবং বাংলাদেশের 17 কোটি মানুষ সেটা চাবে। ডাক বিভাগের মহাপরিচালক একজন, ওই ভদ্রলোক সুধাংশু শেখর ভদ্র, তার 541 কোটি টাকা সে পাচার করে দিয়েছে। এখন আমাদের দুর্নীতির ভাইরাসও দরকার, আবার এদিকে ধর্ষণের যে মহামারী চলছে, এট দ্য সেম টাইম ধর্ষণের যে একটা ভাইরাস আমাদের কিন্তু খুবই দরকার। মানুষের নিরাপত্তা, খেয়ে পড়ে বাঁচা মরা, সেটা আমাদের উপর আল্লাহর হাত। আর এদিকে করোনার ভ্যাকসিন একবার শুনলাম চীনের কাছ থেকে নিবে, এখন শুনছি ভারতের কাছ থেকে নিবে, এখন আবার শুনছি বেক্সিমকো ফার্মা এর সাথে যোগ হয়েছে। আসলে আমাদের যে কি হচ্ছে, এদিকে হাত ধোয়া শিখাবে জনস্বাস্থ্য প্রকৌশল, খরচ ধরেছে তারা 40 কোটি টাকা। এই যখন অবস্থা ভাই, তখন মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষ খাবে, পড়বে, বাঁচবে না, তাদের জীবনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা কিছুই তো নেই। মানুষ তো খেতে পড়েই বাঁচতে পারছে না, নতুন করে আরো দরিদ্র হয়েছে। ধন্যবাদ আপু, আবার আসবো আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক ছাত্রলীগের যশোর জেলার সাবেক সভাপতি, দলনেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি মহোদয়। আমি ডক্টর বীরেন শিকদার এমপি মহোদয়কে যাবো, যে অনেক প্রশ্ন রেখেছেন আমাদের মুন্নি আপা। আরেকটা যদি বলেন যে আমাদের সাউদ্দিন উনি বাহরাইন থেকে বলেছেন, বিশেষ করে প্রবাসী ব্যাপারটা একটু বলেন। জানি আমরা এখন সংসদ চলছে, আপনারা হয়তো সংসদে এইসব ব্যাপারে যদি কথা বলেন তাহলে প্রবাসীরা হয়তো অনেক উপকার হতে পারে। কি বলবেন আপনি? একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছেন। ডক্টর লেলিন চৌধুরী আছেন, তারপরে ফারিয়া নাসরিন মুন্নি অ্যাডভোকেট উনি আছেন, এই মাত্র বক্তব্য রাখলেন। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 যে এর যে প্রাদুর্ভাব, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সর্বত্রই এই কোভিড-19 এর দ্বারা আক্রান্ত। এখন বাংলাদেশে আমি সরাসরি আমি ওনাদের যে বক্তব্য, যে কথাগুলি বললেন সেই প্রসঙ্গেই চলে যাই। তো ডক্টর লেলিন চৌধুরী কিছু কথাবার্তা বলেছেন, যে কিছু টেকনিক্যাল বিষয়ও বলেছেন। আর ফারিয়া নাসরিন মুন্নি উনি যে কথাগুলি বললেন, ফাহিমা জি ফাহিমা নাসরিন, ফাহিমা তানিমা নাসরিন না, ফাহিমা, FAHIMA, ফাহিমা। জি জি, থ্যাংক ইউ ফাহিমা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভুল বলার জন্য দুঃখিত। না 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 না, নেভার মাইন্ড। ওকে, না, নাম ভুল বললে এটা কিন্তু সবাই মাইন্ড করে। ওই যে বাবা মার দেয়া তো, না বাবা মার দেয়াটা আছে। আর তাছাড়া মানুষ নিজের থেকে নিজের নামকে বেশি ভালোবাসে। মানুষ নামের ব্যাপারে নাম দিয়ে পরিচয়, নাম দিয়ে পরিচয় ভুল হলে সেটা খুব মাইন্ড করে মানুষ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো উনি যে কথাগুলি বললেন, আমি সরাসরি সেই আলোচনায় যাই। উনি যে প্রথমত
যে কথাগুলি বললেন যে দারিদ্র প্রায় যে এখানে সংখ্যা উনি বলেছেন যে প্রায় 5,95,00,000, তারপরে 4 কোটি, এই সমস্ত মানুষরা এরা দারিদ্র সীমার নিচে চলে গেছে। কারো দারিদ্রের হতদরিদ্র, দরিদ্র এরকম। তো 5,95,00,000 আর 4 কোটি দিলে হয় 5,9,95,00,000, অর্থাৎ প্রায় 10 কোটি। আমাদের লোক সংখ্যা কিন্তু 18 কোটি। তো আমরা যেটা আমাদের পরিসংখ্যান যেটা আছে যে আমাদের মোট জনসংখ্যার দারিদ্রের যেটা পরিমাণ সেটা হলো 22.4, আর হতদরিদ্রের সংখ্যা আমাদের 1 ডিজিটের মধ্যে আমাদের আনার কথা ছিল। এটা 11% ছিল। সেখান থেকে আমাদের 1 ডিজিটের মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করছিলাম। ডাবল ডিজিট ছিল, 1 ডিজিটের মধ্যে আনার জন্য চেষ্টা করছিলাম। তাহলে 11% যদি হতদরিদ্র হয়, আর ধরে নিলাম আমি সেখানেই আছি, তো মানুষ কর্মহীন হয়ে তারা দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এটার যে সংখ্যা বললেন তাতে আমার মনে হয় যে আর একটু দেরি হলে বোধহয় আর একবার আলোচনায় আসলে উনি বোধহয় 18 কোটি থেকেও বেশি চলে যেতে পারে সব লোক সংখ্যা যে দারিদ্র সীমার নিচে চলে গেছে। কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। বাংলাদেশে আমাদের এখনো কিন্তু বাংলাদেশে কোনো মানুষ যাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল, যারা দৈনন্দিন কাজের উপরে, উপার্জনের উপরে নির্ভরশীল, তারা কেউ কিন্তু বাংলাদেশে একটি লোকও কিন্তু না খেয়ে মারা যায়নি। এটা এরকম কোনো নজির নেই এবং এরকম কোনো তথ্য কিন্তু আমাদের সামনে নেই। আর আরেকটি বিষয় হলো যে শাহেদ সাবরিনা কিন্তু 2 জন, এবং শাহেদের একটা হসপিটাল এবং সাবরিনার একটা যে পরীক্ষাগার। তো এখানে শাহেদ এবং সাবরিনা এটা কিন্তু সামনে চলে আসছে, এবং এটার তাদেরকে কিন্তু প্রথমেই তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, এবং তাদের বিরুদ্ধে সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। তাদেরকে যে উৎসাহিত করেছে এবং তাদেরকে যে সহযোগিতা করেছে সরকারের পক্ষ থেকে, এরকম কোনো নিদর্শন না। এটা অতীতে আমরা যেটা দেখেছি তাদের বরং এগুলোকে নার্সিং করা হয়েছে। কিন্তু আমাদের সরকারের আমলে শাহেদ, সাবরিনা অনেক পরীক্ষাগার কিন্তু বাংলাদেশে রয়েছে, অনেককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে 2টি ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সে দুটোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহেদকে যেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল সেটা একটা নজিরবিহীন ব্যবস্থা। তো তাকে যে কোনোভাবেই তাকে, যে সে সীমান্ত পার না হতে পারে, তাকে ধরে নিয়ে আসা, সে ব্যাপারে সর্বোচ্চ শক্তি কিন্তু নিয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু সেখানে কোনো যে ত্রুটি কিংবা সরকারের পক্ষ থেকে কোনো দুর্বলতা দেখানো হয়েছে এমন নিদর্শন কিন্তু নেই। আর আমি প্রথমেই কথাটা বললাম যে পৃথিবীর সব দেশই কিন্তু নাজেহাল হয়ে গেছে। বাংলাদেশ যে শুধুমাত্র বাংলাদেশেই আমরা একেবারেই খারাপ অবস্থায় চলে গেছি, আমরা কোনো ব্যবস্থাপনাই করতে পারিনি, বিষয়টি কিন্তু এরকম না। পৃথিবীর সবাই, যাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত, আমাদের বাংলাদেশের থেকে অনেক ভালো অবস্থানে যারা আগে থেকেই ছিল, তারাও কিন্তু নাজেহাল অবস্থায় আছে। তারাও কিন্তু অনেক এই কোভিড-19কে মোকাবেলা করতে যেয়ে তারাও কিন্তু বিপর্যস্ত অবস্থায় চলে গেছে। এটা কিন্তু অস্বীকার করা যাবে না, এবং পৃথিবীর সবাই কিন্তু এই অবস্থায় আছে। তো সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমাদের ছিল, তো সেটা নিয়ে আমরা মোকাবেলা করেছি। প্রাথমিক অবস্থায় এই কোভিড-19কে কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে অভিজ্ঞতাও কম ছিল, সে ধারণাও কম ছিল যে কিভাবে কোভিড-19কে মোকাবেলা করা যাবে, কি কি বিষয়গুলি আমাদেরকে সতর্ক হতে হবে, এ সম্পর্কে কিন্তু ধারণা আমাদের যারা এই ব্যাপারে দায়িত্ব পালন করবেন, ডাক্তাররা, তারপরে এই স্বাস্থ্যকর্মীরা, তারপরে এই সঙ্গে যারা জড়িত, তাদের কিন্তু ধারণাটাও কম ছিল। সেজন্য আমার মনে হয় যে এটা আস্তে আস্তে বিষয়টা একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের যে হাজার হাজার মানুষ মারা গেছে, 6,067 জন কিন্তু মারা গেছে এই পর্যন্ত। এই তথ্যটা 6,067 আমাদের
যে সাংবাদিক শাহরিয়ার হাসান সাহেব তিনি প্রারম্ভিক বক্তব্যেই তিনি কিন্তু প্রকৃত তথ্যটা এখানে উপস্থাপন করেছেন। আমাদের দেশের তথ্য প্রবাহ অত্যন্ত শক্তিশালী। আমাদের দেশের তথ্য গোপন করার তেমন কোনো সুযোগ নেই। আমাদের দেশ কিন্তু তথ্য প্রবাহের ক্ষেত্রে এবং অন্তত আমাদের যে আইটি সেক্টরে আমাদের যে পরিমাণ উন্নতি আমাদের বাংলাদেশে হয়েছে, তাতে এই তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকেই প্রায় সাংবাদিক, তাদের প্রত্যেকের হাতেই মোবাইল আছে এবং তারা তাৎক্ষণিকভাবে মিডিয়াতে একেবারেই তাৎক্ষণিক খবরগুলো পরিবেশন করে থাকে, মানুষের অজানা কিছু থাকে না। তো সুতরাং যে ৬,৭৬০ জন মারা গেছে, এটার ক্ষেত্রে যে এই তথ্যটা যে ভুল কিংবা এই তথ্যটা থেকে বেশি লোক মারা গেছে, হাজার হাজার লোক মারা গেছে, এই কথাটি ৬,৭৬০ জন কিন্তু হাজার হাজার লোক না, তো মানে হাজারের অগণিত হাজার সংখ্যক লোক মারা গেছে, এই ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এখানে কিন্তু এই তথ্যটা কিন্তু এখানে যে ভুল প্রমাণিত করা যে ৬,৭৬০ জনের বাইরে লোক মারা গেছে কোভিড-19 যে সিমটম, এই সিমটম নিয়ে মারা গেছে এবং তাদের কোভিড-19 ছিল কিন্তু পরীক্ষাও হয় নাই, তারা কোভিড-19 মারা গেছে, এরকম তথ্য কিন্তু আমাদের সামনে নেই। তো সুতরাং এখন আমরা অসন্তোষ, আমাদের ব্যবস্থা, আমাদের যে কোভিড-19কে মোকাবেলা করতে যে সরকারের পক্ষ থেকে গৃহীত যে ব্যবস্থা, সে ব্যবস্থা কারো কারো কাছে অপ্রতুল মনে হতে পারে। তা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী যেটা করা হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব সরকারের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আমরা আরো ভালোভাবে এটাকে মোকাবেলা করতে পারি। তবে এটা সত্য যে পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের থেকে কিন্তু আমাদের যে কোভিড-19কে আমরা যেভাবে আমরা মোকাবেলা করেছি, সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে কিন্তু আমাদের অবস্থান ভালো। তাদের যে পরিমাণ লোক আক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ লোক মারা গেছে, তো সেক্ষেত্রে তাদের থেকে কিন্তু পরিসংখ্যানগতভাবে আমরা কিন্তু তাদের থেকে ভালো অবস্থায় আমরা আছি, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং পার্শ্ববর্তী আরো দেশ যেগুলো আছে, তাদের থেকেও আমরা খুব খারাপ অবস্থানে নেই। তো আর পূর্ব প্রস্তুতির ব্যাপারে, যেটা পূর্ব প্রস্তুতি, পৃথিবীর কোনো দেশই কিন্তু কোভিড-19কে মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারেনি। আমরাও পূর্ব প্রস্তুতি, যে আমরা কিভাবে পূর্ব প্রস্তুতিটা নিব, পূর্ব প্রস্তুতিটা হয়তো আমরা আগেই আইসিইউ রেডি করে রাখা, আইসোলেশনে রাখার জন্য পর্যাপ্ত বেড রাখা, তারপরে নর্মাল বেড পর্যাপ্ত পরিমাণে রাখা, এ সমস্তগুলো, কিংবা ভেন্টিলেশনের ব্যবস্থা করা। তো এ সমস্তগুলো যে ব্যবস্থা, সে ব্যবস্থাগুলো কিন্তু আমাদের অল্প কয়েক দিনের মধ্যেই একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটা যে আমাদের সাংবাদিক শাহরিয়ার হাসান, তিনি আমাদের চট্টগ্রাম ব্যুরো চিফ, তিনি যে তথ্যটা দিলেন, তো তার সঙ্গে আরেকটি তথ্য এটা যদি যুক্ত করা হতো তাহলে আরো ভালো হতো। সেটা হলো যে আমাদের যে কতগুলো আইসিইউ আমাদের আছে এবং কতগুলো আইসিইউ আমাদের বর্তমানে খালি আছে, প্রত্যেক দিন কত পরিমাণ আইসিইউ খালি থাকে, আর আমাদের যে পরিমাণ বেড আছে, কতগুলি বেড আমাদের বর্তমানে খালি থাকে। আমাদের সবগুলো বেডের আমাদের দরকার হয় না, অনেক সাধারণ বেডও খালি থাকে এবং আইসিইউ কিন্তু দৈনিকই খালি থাকে। এটা কিন্তু স্বাস্থ্য বিভাগের যে পরিসংখ্যান, সে পরিসংখ্যান দৈনিক উপস্থাপন করা হয় এবং সেটা থেকে কিন্তু তথ্যটা সবাই জানতে পারে। তো এখানে যদি সেই তথ্যটা ভুল হয় যে না আইসিইউ দরকার ছিল, আইসিইউ পায় নাই, আইসিইউর অপ্রতুলতার জন্য লোক মারা গেছে, এরকম তথ্য কিন্তু আমাদের সামনে নাই। তো সুতরাং এটা অসন্তোষ প্রকাশ করা ভালো, যে অসন্তোষ প্রকাশ করলে আরো আমাদের ব্যবস্থাপনাটা আরো সুন্দর হবে, আরো ত্রুটিমুক্ত হবে, সেক্ষেত্রে আরো প্রচেষ্টাটা ভালো হবে, সেটা হতে পারে। তো আমরা সমালোচনা সবসময় সরকারের পক্ষ থেকে সমালোচনাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু সেই সমালোচনাগুলি অবশ্যই বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন এবং বস্তুনিষ্ঠ সমালোচনা সেটা সবসময় গ্রহণযোগ্য এবং সেটার দ্বারাই সরকারের ভালোই হয়, কারণ সেটার দ্বারা ভুলগুলি দেখা যায়, ভুলগুলো নির্ধারণ করা সম্ভব হয় এবং ভুলগুলো সংশোধন করা সম্ভব হয়। তো সেটা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে সবসময় কংগ্রাচুলেশন জানানো হবে। আর লেলিন চৌধুরী সাহেব কিছু কথাবার্তা বলেছেন যে আমাদের যে কোভিড-19
সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন, যে ভ্যাকসিন নিয়ে কিছু অস্পষ্টতা রয়েছে, কারণ ভ্যাকসিন নিয়ে কোনো কিছুই তো এখনো ফাইনাল হয় নাই, তো সুতরাং সেখানে অস্পষ্টতা থাকবেই। এটা তো ফাইনাল ভ্যাকসিন তো এখনো প্রস্তুতি হয় নাই, ভ্যাকসিন দেওয়ার মতো একটা প্রিলিমিনারি আলোচনা রয়েছে। তো এটা ভ্যাকসিন এখনো যে সিরাম ভারতের যে সিরাম ফাউন্ডেশন নাকি এটা নামটা কি হবে যেন, তো এদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এরা কিন্তু অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, সে অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে এরা কিন্তু কো পার্টনার এরা আছে। ভারত কিন্তু এখানে কো পার্টনার আছে, ভারত কিন্তু এখানে থার্ড পার্টি না, এবং তারাও কিন্তু কর্তৃপক্ষই বলা যাবে, আংশিক তারাও কিন্তু এই কর্তৃপক্ষের একটি অংশ। তো সুতরাং এইটা যে প্রাথমিক যে আলোচনা হয়েছে, সে আলোচনায় যে অক্সফোর্ডের এখন WHO যেটা বলবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো যে আমাদের WHO যেটাকে সাপোর্ট করবে, যে ভ্যাকসিনটা সবচেয়ে উন্নত মানের, যে ভ্যাকসিনটা সবচেয়ে ভালো, আমরা সেই ভ্যাকসিন আমরা সংগ্রহ করব, এবং সেটা বিনা পয়সায় করব না। আমাদের যথেষ্ট সামর্থ্য আমাদের আছে যে আমরা ভ্যাকসিন আমরা কিনেই নিয়ে আসতে পারবো, এবং জনগণের জন্য এটা আমরা সরবরাহ করতে পারবো, এবং জনগণকে বিনামূল্যে দেওয়ার ব্যাপারে সেটাও সিদ্ধান্ত আমার মনে হয় যে সেরকমই হবে। কিন্তু আমরা বিনামূল্যে আমরা পৃথিবীর কারো কাছ থেকে আমরা কিছু চাই না। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আমরা মোকাবেলা করে থাকি বাংলাদেশে। এই দুর্যোগের সময়ও কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত জানানো হয়ে থাকে যে আমরা কারোর কাছ থেকে কোনো রিলিফ কিন্তু আমরা নেব না। আমরা যেটা আমাদেরকে দেওয়া হবে সেটার মূল্য আমরা দিতে চাই। আমরা বিনামূল্যে রিলিফ কারোর কাছ থেকে, কোনো দেশের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই না, এবং সরকারের সিদ্ধান্ত ছাড়া আমরা কখনো এই জাতীয় কোনো সহযোগিতা আমরা পৃথিবীর কোনো দেশের কাছ থেকে আমরা নিতে আমরা চাই না। সেই সামর্থ্য কিন্তু বাংলাদেশের এখন হয়েছে। তো সুতরাং আমরা সেই সম্মানজনক অবস্থায় আমরা থাকতে চাই। আর এই যে চুক্তির ব্যাপারে, যেটা ভ্যাকসিনের যে চুক্তির ব্যাপারে, এটা যখন ফাইনাল হবে সেটা নিশ্চয়ই জনগণ জানতে পারবে। আর ভ্যাকসিন যখন প্রস্তুত হয়ে যাবে এবং তারা সাপ্লাই দিতে পারবে, এবং কোন কর্তৃপক্ষ এখানে আনছে, তারপরে কি রকম মূল্য হচ্ছে, সবকিছু কিন্তু তখন জনগণের কাছে নিশ্চয়ই প্রকাশিত সেটা হবে। তো সুতরাং এই মুহূর্তে এটা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার কোনো সুযোগ আমাদের নেই। তো ফাইনাল স্টেজে যে সেটা নিশ্চয়ই জনগণ জানতে পারবে। আর আমরা বাংলাদেশের জনগণ, আমরা বিভিন্ন সময় দুর্যোগ আমরা মোকাবেলা করে থাকি। বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় আমরা যুদ্ধ বৈরী থাকে, পৃথিবীর অন্যান্য দিক পরিবেশটাকে মোকাবেলা করেই কিন্তু আমরা টিকে থাকি। তো সুতরাং আমাদের দেশের মানুষের যে মানসিকতা, সে মানসিকতাটা কিন্তু সংগ্রামী মানসিকতা। আমরা নিশ্চয়ই এই যে দুর্যোগ আমরা মোকাবেলা করছি, যে কোভিড-19 যে দুর্যোগ, যেটা মোকাবেলা করছি, এই বিষয়টাও নিশ্চয়ই আমাদের জনগণ সেই শক্তিশালী ভাবেই আমরা মোকাবেলা করব, এবং জনগণের সেই স্ট্যামিনা জনগণের আছে, সেই শক্ত মানসিকতা জনগণের আছে। আমরা অতীতের সমস্ত দুর্যোগের মতোই আমরা এই কোভিড-19 যে আগ্রাসন, কোভিড-19 যে প্রভাব, সেটাকে আমরা মোকাবেলা করে নিশ্চয়ই আমাদের দেশের অর্থনীতিকেও আমরা সঠিক রাখতে পারবো। আর একটা কথা বলেছেন বাহরাইন থেকে আমাদের কাজী শাহরিয়ার হোসেন সাহেব যে কথাটি বলেছেন, তাজউদ্দিন সিকান্দার, তাজউদ্দিন ভাই থেকে বাহরাইন থেকে, বাহরাইন থেকে কাজী শাহরিয়ার হোসেন না, শাহরিয়ার হোসেন, চট্টগ্রাম আমাদের গুরু প্রধান, আর তাজউদ্দিন আহমেদ, হ্যাঁ তাজউদ্দিন আহমেদ সাহেব, উনি অত্যন্ত সুন্দরভাবে সেখানে বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশে আমাদের প্রায় 3000 বাহরাইনে যারা প্রবাসী ছিল, তারা বাংলাদেশে এসে আটকা পড়েছে, তাদের অনেকের ফ্যামিলিও সেখানে রয়েছে। এটা সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে তো কাজ করা হচ্ছে, এবং তারা যে আবেদন নিবেদন সরকারের কাছে করেছে, তাদের যে বক্তব্য সরকারের কাছে উপস্থাপন করেছে, সেটাকে সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। আমার মনে হয় যে শিগগিরই এই সমস্ত বিষয়গুলির সমাধান হবে। আর আমরা যেটা নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এমবেসিগুলির মাধ্যমে আমাদের যে প্রবাসীরা রয়েছে অনেক দেশেই কিন্তু সেই প্রবাসীদেরকে সহযোগিতা করবার জন্য আমাদের এমবেসিগুলোকে টাকা দেওয়া হয়েছে। আমাদের এমবেসি কিন্তু এবার প্রথমবারের মতো বাংলাদেশে এর আগেও অনেক সমস্যা হয়েছে প্রবাসীদের নিয়ে, কিন্তু প্রবাসীদের জন্য এই জাতীয় ব্যবস্থা কিন্তু ইতিপূর্বে কখনো গৃহীত হয় নাই। এবারই কিন্তু প্রথম যে এমবেসির মাধ্যমে যারা দুর্গত প্রবাসী সেখানে রয়েছেন, যারা সেখানে সমস্যার মধ্যে রয়েছেন, সেই প্রবাসীদেরকে সহযোগিতা করবার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং আমাদের রাষ্ট্রদূতদের কাছে সেই অর্থ প্রদান করা হয়েছে এবং তারা সেটা প্রবাসীদেরকে কিছু কিছু দিয়েছেন ওপারে। তো এটাও নিশ্চয়ই আপনাদের নলেজে আছে। তো সামগ্রিকভাবে আমাদের সব সেক্টরগুলি আমাদের দেশের জনগণকে কিভাবে আমরা এই কোভিড-19 থেকে আমরা রক্ষা করতে পারি, তারপরে আমরা যারা বিদেশে আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং আমাদের যে প্রিভেন্টিভ মেজার যেটা নেওয়া দরকার, যে আমাদের যে ভ্যাকসিনের ব্যাপারটা, সে ব্যাপারেও সরকার অত্যন্ত সজাগ আছেন। আর যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে এই ত্রুটি বিচ্যুতিগুলো সম্পর্কে সরকার কিন্তু ওয়াকিবহাল আছে এবং সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিশ্চয়ই আমাদের ভাবমূর্তি তাতে উজ্জ্বলই হয়েছে। তো এই পর্যায়ে মনে হয় আমি কথা শেষ করি। পরবর্তী আবারও তো কথা বলার সুযোগ ঘটবে, তখন বাকিটা আমিও বলবো। ধন্যবাদ আপনার। আমরা আজকে প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত করব। আমার অনুরোধ থাকবে যে আমরা এই পর্যায়ে আমরা যারা আছেন 2 মিনিট 3 মিনিট করে বলবেন প্লিজ। আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, আমি যাব এখন। আমাদের সাথে আছেন আমাদের প্রবাসী চট্টগ্রাম বুরহান শাহরি আছেন। শাহরিয়ার ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবাসী অনেক মেসেজ দিচ্ছেন, বিশেষ করে বাহরাইন প্রবাসীরা, এবং অনেকে অনেক বক্তব্য রেখেছেন। একটু যদি আপনি বলেন এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমি আজকের সম্মানিত আলোচক যারা আছেন সবার কথাগুলো শুনেছি। কিছু কমেন্ট এসছে, কমেন্টের মধ্যে আমি আলাদাভাবে পড়তে চাই না। এখানে বেশিরভাগ প্রবাস থেকে যারা কমেন্ট করেছেন তারা যারা দেশে আটকে পড়া তারা ফিরে যাবার জন্য আকুতি জানিয়েছে, এবং যারা প্রবাসে থেকে আসতে পারছে না বিভিন্ন কারণে তারা দেশে ফিরে আসার আকুতি জানিয়েছে, সরকারের সহযোগিতা চেয়েছে, মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অন্যরা আমাদের আলোচনা সভাকে স্বাগত জানিয়েছেন। মুদ্রা কথায় এটুকুই। আমি আলোচনা শুনেছি তাজউদ্দিন সেকান্দর সাহেব বাহরাইন থেকে বলেছেন বাইরের দেশে কর্মসংস্থান থাকা এবং প্রবাসে আটকে পড়া যে প্রবাসী আছেন তাদের দুর্গতি, প্রবাসে অবস্থানরত কর্মহীন অসুস্থ মানুষরা দেশে ফিরে আসার বিষয়গুলো। ডাক্তার লেলিন চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, নিশ্চয়ই সবাই শুনেছেন, পুনরুল্লেখ করতে চাই না আমি কারো কথাই। ফাহিমা নাসরিন মুন্নি সম্মানিত আলোচক, তিনি চমৎকার ভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আমাদের সুবিধা অসুবিধাগুলো। মাননীয় সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার, মাননীয় সংসদ সদস্য, তিনি আলোচনায় এনেছেন প্রসঙ্গগুলো। আমি খুব বড় করতে যাব না, আমি শুধু এটুকু বলতে চাইবো, যেমন ধরুন আমি যদি একটু সংক্ষেপ করি এইভাবে কথাটা বলি, ফাহিমা নাসরিন মুন্নি একজন রাজনীতিক এবং শ্রী বীরেন শিকদার মাননীয় সংসদ সদস্য, তিনিও রাজনীতিক। রাজনীতি আমাদের একটা জাতির বা একটা রাষ্ট্রের ভালো মন্দর শতকরা আমি মনে করি অন্ততপক্ষে 80 থেকে 90% নির্ধারণ করে রাজনীতি, বাকিটা সমাজের অন্যান্য জায়গা থেকে বিষয়গুলো আসে। সেটির প্রমাণ আমরা পেয়েছি যুক্তরাষ্ট্রের নির্বাচনে। একটা রাজনীতি, একটা নির্বাচন সারা পৃথিবীকে কাঁপিয়েছে, অর্থাৎ রাজনীতির প্রতি মানুষের যে একটা আস্থার জায়গা কিংবা দুর্ভাবনার জায়গা আছে, দুটো দিকই প্রমাণ করে। তো আমার মনে হচ্ছে যেমন ডাক্তার লেনিন চৌধুরী খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য উপস্থাপন করেছেন এবং সুস্পষ্টভাবে তিনি উচ্চারণ করেছেন, ফাহমিনা নাসরিন মুন্নি তিনিও তাই করেছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্য তার জবাবটা যথাযথভাবে দিতে চেষ্টা করেছেন। আমি একটু অনুরোধ করব আলোচকদের কাছে, আমার মনে হয় আলোচনাগুলো যদি এভাবে আগায় যে সম্মানিত আলোচক প্রত্যেকে তাদের যার যার জায়গায় প্রত্যেকে গুরুত্বপূর্ণ কাজ করেন, প্রত্যেকেরই ভালো মেধা, মনন এবং রাজনৈতিক দেশপ্রেম নিয়ে কাজ করেন, প্রত্যেকের আলোচনাগুলোকে সমন্বয় করে যদি সরকার বা সরকারের যিনি থাকেন তিনি যদি সেই আলোচনাগুলোকে সাথে নিয়ে সেই আলোচনার যে ভালো দিকগুলো আছে সেগুলো গ্রহণ করে এবং যে যৌক্তিক কথাগুলো আছে সেই কথাগুলোকে নিজের ভিতর নিয়ে সরকারের কাছে সেটা উপস্থাপন করে, অর্থাৎ আমার যে একেবারেই কোনো ধরনের অক্ষমতা নেই সেটি কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার কখনোই বলতে পারে না। প্রত্যেকটা সরকারই কোনো না কোনো জায়গায় ব্যর্থতা কম বেশি থাকেই। সেই জায়গাগুলো কারা তুলে ধরেন? সাধারণ জনগণ তুলে ধরেন, আলোচকরা তুলে ধরেন, বিরোধী রাজনৈতিক দলের যিনি থাকেন তিনি তুলে ধরেন বা যারা থাকেন তারা তুলে ধরেন।
সেই জায়গাটায় আমাদেরকে আরেকটু দৃষ্টিপাত করা উচিত। আমি সময় খুব কম, এই জন্যই আমি খুব বেশি করে না বলে সংক্ষেপে এভাবে শেষ করি। আজকের আলোচনা হতে যে সমস্যাগুলো সামনে এসছে, অর্থাৎ আমরা যদি আলোচনার সময় কথা বলি তখন হয়তো অনেক কথা আমরা নিজেরা ঠিকভাবে উপস্থাপন করতে চাই না বা করি না, কিন্তু আমরা জানি সংকট কোন জায়গায় আছে কিংবা অসুবিধা কোথায় আছে। আমি অন্ততপক্ষে সেটুকু আমি বিশ্বাস করি যে আমি প্রত্যেক আলোচক সেটি বোঝেন। যেহেতু তিনিরা সেটি বোঝেন, সরকার যেসব জায়গায় এখনো অনেকটা পিছিয়ে আছেন, যেসব জায়গাগুলো যেভাবে করা দরকার করতে পারেননি বা করা সম্ভব হয়ে ওঠেনি, এবং যেসব জায়গায় দুর্নীতির প্রসঙ্গ এসছে, অর্থাৎ দুর্নীতি বছরের পর বছর করার পর 10 বছর পর একজন দুর্নীতিবাজকে ধরা হলো, 10 বছরে দুর্নীতি করে গেল, ওরকমটি নয়। দুর্নীতি শুরু করার সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজকে ধরা হচ্ছে কিনা, আমি বিষয়টা এইভাবেই বলতে চাই। তো প্রত্যেকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে দেশের ভালো করা, দেশের উন্নয়ন করা এবং কোভিড-19 থেকে আমাদেরকে রক্ষা করা। এবং বাহরাইন থেকে যিনি বলেছেন তাজউদ্দিন আহমেদ, তার বিষয়টি গুরুত্ব দিয়ে আমি একটু তুলে ধরতে চাই এই কারণে যে সংসদে চলছে, জাতীয় সংসদের অধিবেশন চলছে, মাননীয় সংসদ সদস্য শুনেছেন, এবং তিনি যদি মনে করেন যে আরো কিছু নথিপত্র তথ্যাদি তার জানা দরকার, নিশ্চয়ই প্রবাস দর্পণ আপনাকে সেই তথ্যাদি দিতে সহযোগিতা করতে রাজি আছে। আপনি সংসদে যদি আমাদের এই হাজার হাজার প্রবাসীদের দুঃখ দুর্দশা গুলো, অর্থাৎ ফাইন্যান্স করলে হবে না, যেমন মাননীয় সংসদ সদস্য বলেছেন যে এমবেসিকে ফাইন্যান্স করেছে যারা বাইরে আছে তাদের কষ্ট দুর্দশা কমানোর জন্য। সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, আমি একটু বলি, শুধু ফাইন্যান্স করলেই তো হবে না, সেই ফাইন্যান্সের টাকাগুলো ঠিকভাবে, ঠিক জায়গায়, ঠিক মতো, ঠিক সময়ে পৌঁছচ্ছে কিনা, কিংবা কি হচ্ছে না হচ্ছে, সেটি হচ্ছে বড় কথা, এবং সেটার পরিমাণ কত, সংখ্যা কত, সেটা আমাদেরকে ভাবতে হবে। তো এই বিষয়গুলো আমরা আশা করি আমাদের নীতি নির্ধারণ করতে চেষ্টা করবেন। আজকের আলোচনায় যারা অংশ নিয়েছে প্রত্যেকে গুণী আলোচক, সবার প্রতি আমি সম্মান জানিয়ে আজকের এই অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো বলে বিশ্বাস রাখি। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু যাব বাহরাইন বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠা সভাপতি তাজউদ্দিন সিকান্দার ভাই কাছে। তাজউদ্দিন ভাই, আপনি আগে সমস্যার কথা বললেন, আমরা একটু সমাধান কিভাবে হতে পারে যে 3000 বাংলাদেশে আটকা পড়েছেন, একটু যদি বলেন, একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ দীপক সাহেব, এবং ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে। ধন্যবাদ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন। খুব সুন্দর সুন্দর দেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা, দেশের বিষয়গুলো আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সরকার ভালো দিকগুলো সেটি দেখে বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। আমাদের এমপি মহোদয় বলেছেন যে প্রবাসী সরকারের পক্ষ থেকে আমরা প্রণোদনা পেয়েছি। সেই প্রণোদনা আসলে পেয়েছে বাহরাইন প্রবাসীরা, এবং বিভিন্ন দেশে সেটা দেওয়া হয়েছে। আমি বলতে পারি যে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস সেই প্রণোদনা সঠিকভাবে প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আমি মাননীয় এমপি মহোদয়কে একটু করতে চাই, ওনাকে ওনার ইনফরমেশনের জন্য, যে প্রণোদনা সরকারের পক্ষ থেকে এসেছে, পাশাপাশি সামাজিক সংগঠনগুলো আমরা যারা আছি আমরাও সেই বিভিন্ন ব্যবস্থা করেছি। যেমন আমি আমার জায়গা থেকে, আমরা রমজান মাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা নিডি পিপল আছে আমাদের সামর্থ্য অনুযায়ী ইফতারি এবং সেহরি বাসায় বাসায় পৌঁছে দিয়েছি। আচ্ছা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ফুড বক্স আমরা এদেশের সরকারের সমন্বয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিশাল আকারের একটি প্রণোদনা সকল প্রবাসীকে এদেশের সরকার দিয়েছেন, এখনো দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এখানে আমাদের বাংলাদেশে হচ্ছে প্রায় 2 লক্ষ মানুষ, আর আমরা বাহরাইন সরকার থেকে এবং সামাজিক সংগঠন থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রণোদনাটা আমরা পেয়েছি সেটা সর্বোচ্চ 2 সপ্তাহের খাবার, মানে প্রত্যেকটা জায়গা থেকে 2 সপ্তাহের খাবার, ডাল চাল, এবং এর মধ্যে সবকিছু আইটেম তো দেওয়া সম্ভব হয় না। যাই একটা মানুষকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, বা মনে করেন সর্বোচ্চ সব জায়গা থেকে প্রণোদনা পেয়ে একটা মানুষ 1 মাস খেয়েছে, মনে করলাম আর কি। তো সে শুধু খেয়েছে, তার জীবন রক্ষা করেছে প্রবাসী। এইটা আসলে প্রবাসীরা চায় না। প্রবাসীরা এই সুযোগে পেয়েছে, আলহামদুলিল্লাহ। সরকার সেই বাংলাদেশ থেকে প্রণোদনা আমাদেরকে দিয়েছেন, সেটা আসলে সরকারের কৃতজ্ঞতা। প্রবাসীরা সবসময় সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ বাংলাদেশ সরকার সেটাতে চিন্তা করেছেন। অন্যান্য দেশের সরকার বোধহয় মনে হয় না যে এরকম, প্রায় দেশেরই সরকার মনে হয় না এই ধরনের চিন্তা ভাবনা করেছেন কিনা জানি না। কিছু সংখ্যক সরকার, যেমন ফিলিপিন ও শ্রীলঙ্কান, তারা কিছু সংখ্যক প্রবাসীদেরকে সহযোগিতা করেছেন। এখানে যে মেইন বিষয়টা, আমরা আসলে এই যে বাহরাইনে এত প্রবলেম, মিডল ইস্টে বাংলাদেশ কমিউনিটির মধ্যে এত প্রবলেমটা কেন আসলো? আমার মনে হয় সরকার তড়িৎ গতিতে
প্রবাসীদেরকে রক্ষা করতে হলে প্রথম পর্যায়ে সরকারের ভূমিকা পালন করা দরকার, যে বাহরাইন অথবা তথা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে কতগুলো লোক সেখানে প্রয়োজন আছে আর কতগুলো লোক সেখানে প্রয়োজন নাই, যাদের প্রয়োজন নাই তাদেরকে প্রেরণ না করা। দ্বিতীয় হচ্ছে তারা সে ইন্ডিভিজুয়াল ভাবে আসুক আর সরকারি এজেন্সির মাধ্যমে আসুক, তারা যেন সঠিক জায়গায় যেখানে কর্মস্থল সঠিক আছে, কাজের জায়গার ব্যবস্থা আছে, বেতন বাতাস যেখানে পাবে সেখানে যেন প্রেরণ করা হয়। কারণ এখানে আজকে মিডল ইস্টে এই প্রবলেম গুলোর সমস্যার একমাত্র কারণ হচ্ছে জনশক্তি রপ্তানি, আমাদের অনেক সমস্যা রয়েছে। যেমন আমি যদি আমার ভাইকে নিয়ে আসি, আমি আমার ভাইয়ের কাছ থেকে 3 লক্ষ টাকা আমি নিচ্ছি, এবং আমি যদি আমার চাচাতো ভাইকে নিয়ে আসতেছি, আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি 3 লক্ষ 5 লক্ষ টাকা যাওয়ার পারি আমি নিচ্ছি, আমার গ্রামের মানুষের কাছ থেকে নিচ্ছি, এখানেও আমি বিভিন্ন জায়গায় ভিসা বিক্রি করতেছি। এই যে কারণগুলো, আমি শুধু আমার লাভটা দেখতেছি যে আমার পকেটে কত আসলো, আমার পকেটে বাংলার 20,000 টাকা দেওয়ার জন্য আমি বাংলাদেশের 5 লক্ষ টাকা আমি বিদেশিদের পকেটে দিয়ে দিচ্ছি। এই যে একটা বিশাল একটা সমস্যা এখানে ঘটছে, যে আমরা না বুঝে শুধু আমার পকেটে 20 দিনার মানে আমার পকেটে বাংলার 4-5 হাজার টাকা আসবে দেখে আমি আমার এক ভাইকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছি। কারণ আমাদের অনেক অনেক সমস্যা রয়েছে আমাদের মধ্যে, সেগুলো যেন সরকার এই ব্যবহারগুলো যেন সরকার করতে না দেওয়া হয় সাধারণ পাবলিককে। কারণ প্রত্যেকটা মানুষ তো একটা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে আসতে হয়। তাউদ্দিন ভাই, আমি একটু জানতে চাচ্ছি, আমরা এইসব বিষয়ে আমরা আরো বিস্তারিত প্রোগ্রাম করবো, যারা মধ্যবাচনে প্রোগ্রাম করে থাকি। আপনি যারা সংক্ষিপ্ত করে বলেন যে যারা 3,000 বাংলাদেশে আটকা পড়েছে তারা সরকার কি করলে আসতে পারবে, সংক্ষিপ্ত হবে প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই ইস্যুতে আসতেছিলাম। আজকে যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদেরকে নিয়ে আমরা অনেক এমপিদের সাথে কথা বলেছি, মহোদয়ের সাথে, এমপি মহোদয়ের সাথে, আপনার সাথেও আমরা অনেক প্রোগ্রাম করেছি। ব্যক্তিগত আমি লাইভ করি, আমার অনেক ফেসবুক ফলোয়ার আছে, সবাই আমাকে দেখে। আমি ইন্ডিভিজুয়াল ভাবে অনেক মন্ত্রী মহোদয়েরকে নক করেছি, এবং সাধারণ প্রবাসীরা সেখানে মানববন্ধন করেছে। সর্বোপরি আমাদের এই ভাইদেরকে যদি আমাদের কর্মসংস্থানে ফিরাতে হয় তাহলে অবশ্যই কূটনীতিক তৎপরতা, সর্বোচ্চ কূটনীতিক তৎপরতার প্রয়োজন আছে। যেমন এখানে রাষ্ট্রদূত কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমি একটা কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশে যে রাষ্ট্রদূত মহোদয় এখানে আছেন, উনি আগে সৌদি আরবে ছিলেন। উনি আসার সাথে সাথে কিন্তু কোভিড-19 এর মধ্যে উনি এসেছেন। উনি ওনার অবস্থানটা ঠিক করতে করতেই কোভিড-19 চলে আসছে। এখন এই প্রবলেম থেকে আমাদেরকে উদ্ধার করতে হলে মাননীয় ফরেন মিনিস্টার সেখান থেকে ভূমিকা পালন করতে হবে এদেশের ফরেন মিনিস্টারের সাথে আলোচনা সাপেক্ষে। শুধুমাত্র যে সকল প্রবাসীদের কর্মস্থল বহাল রয়েছে তাদের মালিকের সাথে এমবেসি গুলো, দূতাবাস গুলো সমন্বয় করে আমাদের মন্ত্রণালয় থেকে যদি এখানে একটা ফ্যাক্স করা হয় বা একটা ভিডিও কলে কনফারেন্স করে, এবং এমবেসিকে বলা হয় যে এখানে যে মানুষের কর্মস্থল বহাল আছে তাদেরকে একটা নোট করো, একটা লিস্ট করে তাদেরকে বুঝিয়ে দাও, যে বলো যে তাদের মালিক তাদেরকে চাচ্ছে। এমবেসি বলতে পারবে না যে এই লোক আসতেই হবে, এমবেসি বলতে হবে যে তাদের মালিক তাদেরকে চাচ্ছে। তখন একটা সুব্যবস্থা হবে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ খুব সুন্দরভাবে বলার জন্য। আমি যাব এখন, আমাদের আজকে অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত করবো। যাব আমাদের হেলথ এন্ড হুপের চেয়ারম্যান, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর লেলিন চৌধুরীর কাছে। লেলিন ভাই, আমরা একটু সংক্ষিপ্ত করবো অনুষ্ঠানটা, একটু যদি বলেন যে আপনি যে আগে অনেক তথ্য দিয়েছেন আমাদেরকে, যে কিভাবে এই মুহূর্তে সরকার কি কি করা উচিত আপনি মনে করেন। একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ। এই মুহূর্তে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রথম হচ্ছে করোনা টেস্টের প্রাপ্যতা বাড়াতে হবে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট, বিশেষ করে অ্যান্টিজেন টেস্ট, এটি তৃণমূল পর্যায়ে অতি দ্রুত প্রাপ্যতা এর নিশ্চিত করতে হবে, এবং করোনা টেস্টের সংখ্যা অনেক অনেক বাড়াতে হবে, এবং টেস্টের রেজাল্ট অনুযায়ী আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রিটমেন্ট এই উদ্যোগগুলি নিতে হবে। সারা দেশে একটি করোনার জরিপ করে সঠিক চিত্রটা নির্ধারণ করতে হবে। মানুষকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার জন্য সবাই সমস্ত স্তরের লোককে নিয়ে একটি ব্যাপক
প্রচার অভিযান শুরু করতে হবে এবং একই সাথে যারা স্বাস্থ্যবিধি মানবে না, মাস্ক পরবে না, তাদের আইনি বাধ্যবাধকতায় আনতে হবে। এটি একটি ব্যাপার। তেমনি করোনার টিকা সংগ্রহে বেক্সিমকো ফার্মা হোক অথবা অন্য কোনো তৃতীয় মধ্যস্বত্বভোগী যেন জনগণের টাকায় ভাগ বসাতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু মানুষ মোটামুটি যে করোনা প্রতিরোধে কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ লিলিন ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ব্যস্ত মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাবো বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিয়াপার কাছে। মুন্নিয়াপা, একটু আনমিউট করতে হবে প্লিজ। মুন্নিয়াপা, আমি একটু জানতে চাচ্ছি বিশেষ করে আমাদের এই যে প্রবাসীদের, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, আমরা জানেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা ভূমিকা রাখেন, বাজেটে ভূমিকা রাখেন প্রবাসীদের অর্থ। এই যে প্রবাসীরা দীর্ঘদিন যাবত আপনার আটকা পড়েছেন বাংলাদেশে, মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে আমরা জানি। এর জন্য আপনার বিএনপি কি কোনো পরিকল্পনা রয়েছে? বিএনপি কোনো কাজ করছেন, যেহেতু আপনি আন্তর্জাতিক বিষয় সম্পাদক? আপনি ভালো প্রশ্ন করেছেন। বিএনপি কি ভাই ক্ষমতায় আছে? বিএনপি কি সংসার মানে এই সরকার চালাচ্ছে? বিএনপি কি এখন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বসা আছে? না, তারা যেভাবেই হোক কিন্তু আওয়ামী লীগ, যেটা হচ্ছে যে আমি একটু বলি, যেটা হচ্ছে যে ভয়েস রাইজ, যেটা হচ্ছে যে আমরা প্রবাস দমনের যে কাজগুলো করতেছি, যে কথা বলা, সংবাদ সম্মেলন করা, বিএনপির অবস্থান তো কি কাজগুলো করা হচ্ছে, একটু আমাদের প্রবাসী অনেক দর্শক জানতে চাচ্ছেন, এই জন্য আমি আচ্ছা আচ্ছা। সবচেয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন কথা বলা যায় না, কথা বললে মামলা হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ বিভিন্ন, কয়দিন আগে আপনাদের একজন সাংবাদিকের কি হাল হয়েছে সেটা দেখেননি? চট্টগ্রামে 4 দিন পর অপহরণ করার পরে সেই সাংবাদিককে যখন উদ্ধার করা হয়, উনি তখন প্রলাপ বকছিলেন, প্রলাপ। ওনার হাত পা বাঁধা, সোশ্যাল মিডিয়াতে প্রতিটা মানুষ সেই ভিডিও দেখেছেন, দেশে এবং বিদেশে। এখানে আমাদের এমপি সাহেব বলেছিলেন না যে তথ্য গোপন এখন করা যায় না, এটা সত্যি। সোশ্যাল মিডিয়ার কারণে যেহেতু প্যারালাল মিডিয়া হিসেবে দাঁড়িয়ে গেছে, এখন কূটনৈতিক তৎপরতার কি হাল, কি বেহাল, সেটা তো রোহিঙ্গাদের দিকে তাকালেই আপনারা আর আমরা সারা বিশ্ব দেখছে। একজন রোহিঙ্গা কি এই পর্যন্ত ফেরত পাঠাতে পেরেছে এই সরকার? বিএনপির আমলে তো দুইবার, একবার না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় প্রথমবার, আর দ্বিতীয়বার বেগম জিয়ার সময় সাফল্যের সাথে লক্ষ লক্ষ রোহিঙ্গা ফেরত পাঠানো হয়েছিল। এখন কূটনৈতিক তৎপরতায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেমন ভাবে ব্যর্থ হয়েছে রোহিঙ্গা পাঠাতে, একইভাবে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনার এই আমাদের প্রবাসী ভাইদের। এই যে সৌদি আরবের ভাইগুলো যখন রাস্তায় নামলো, কিসের ভিসা, বলে হ্যাঁ ভিসা হবে, টিকিট হবে, আকামা নেই, ভিসা নেই, তারপর তাদেরকে ধরে পিটালো পুলিশ। এটা তো কোনো কথা হতে পারে না। আর দেখেন, কিছুদিন আগে দেখলাম রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি নিহত হয়েছে। এখন করোনার টেস্ট তো ভাই আগে ফ্রি ছিল, এখন না সরকার টাকা নেয়। এখন তো সরকার টাকা নেয়, যে সরকারি হাসপাতালে গেলে একরকম টাকা দিতে হবে, বাসায় আসলে 500 টাকা করে দিতে হবে। এগুলো তো সরকার নিচ্ছে। সরকার তো এগুলো গোদের উপর বিষ পোড়ার মতন সাধারণ মানুষের ওপরে চাপিয়ে দিয়েছে। সেটা তো বাংলাদেশের মানুষ, আপনারা আমরা সবাই দেখছি। এখন দেখেন, কিছুদিন আগে আমরা দেখলাম সাপ্লায়ার মাস্ক পিপি না দিয়েই নিয়ে গেছে 9.5 কোটি টাকা। এটা করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে গৃহীত একটি প্রকল্পে খবর, তথ্য সূত্র ছিল। এটা একটা 30শে জুলাই 2020 বাংলাদেশ প্রতিদিন। আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই স্বাস্থ্যমন্ত্রীর কারণেই তো আপনার এই যে যেই যখন করোনার জন্য চিকিৎসা নিতে গেছে প্রথম দিকে, যে না করোনা সার্টিফিকেট দেখান, আমার বন্ধুর মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, ভাই ওইসব গল্প বলে লাভ নাই, কসমেটিক গল্প বলে লাভ নাই। এখানে আপনার স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে? ভেন্টিলেটরের প্রয়োজন নাই, ভেন্টিলেটরে যাওয়া প্রায় সবাই মারা যায়, মিডিয়া শুধু মৃত্যুর দুঃসংবাদ দেওয়ায় বয়স্ক আর তরুণরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের বিলে দুর্নীতির অভিযোগ টোটালি রং। আচ্ছা আমি বলি কি, আওয়ামী লীগের অনেক বড় ডাক্তারদের সংগঠন আছে না, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তো বাংলাদেশে কি একটা ডাক্তারও নাই যোগ্য? আইনমন্ত্রী যদি আইনজীবী থেকে হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন ডাক্তার থেকে হয় না? তাহলে তো এগুলা কথা আমাদের শুনতে হতো না। এইসব অব্যবস্থাপনা আর এইসব দুর্নীতি, সব সমন্বয়হীনতা। এখন দেখেন আমার এমপি সাহেব যেটা বলেছেন,
যে বক্তব্য আমি দিয়েছিলাম সেই বক্তব্য কিন্তু আমার নয়, বাংলাদেশ অর্থনীতি সমিতি, এটা তাদের হিসাব, তারা বলেছে, আমি বলি নাই। আর সিএমএসডি সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ, উনি তো মৃত্যুর আগে লিখিতভাবে সরকারকে জানিয়েছিলেন, প্রথম আলো রিপোর্ট, কেনাকাটায় অপ্রতিরোধ্য দুর্নীতির কারণ স্বাস্থ্য খাতে মিঠু চক্রের কবজায়। এরপরই মূলত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, দুদক, বেশ কয়েকটি সংস্থা নড়ে চড়ে বসে। তবে ততদিনে ওই মিঠু চক্রের মিঠু প্রধান মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, উনি কিন্তু বিদেশে চলে গেছেন। আর 66 দিনে 4.25 কোটি মানুষ কাজ হারিয়েছে। এটা আমার কথা না, এটা বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে। এখন দেখেন আপনারা, আমরা যখন এই কথা বলি আপনারা বলেন বিএনপি কি করতো। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে একটা নির্বাচন আমিও দেখেছি, সারা পৃথিবী দেখেছে। এখন হয় কি, সবচাইতে বড় কথা যে আপনি বিভাজন যদি করেন, রাষ্ট্রের নিয়ম হচ্ছে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান যেই একটা সূচক, সেটা হচ্ছে কি জানেন, ইনক্লুশন। আর এখানে এই সরকার করছে কি, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো বলে দুর্নীতিতে সয়লাভ করে দিয়েছে। মানুষ, ধর্ষণ হচ্ছে দিনে রাতে, ধর্ষণের মহামারীতে বাংলাদেশ ডুবে গেছে। আর ওনারা খালি বিভাজন, মুক্তিযুদ্ধের চেতনা কি ভাই ছিল? এই 50 বছর হতে যাচ্ছে দুর্নীতিতে এই অবস্থা করা, এইরকম মহামারীর ভেতর মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? আপনার গত 10 বছরে 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হওয়া, আর বিএনপির 500-র উপরে নেতাকর্মী তাদেরকে গুম করা, আর হাজার হাজার নেতাকর্মী খুন করা, আমার তো মনে হয় না। আর যাই হোক, এখন ভুয়া মাস্ক সরবরাহ এগুলো বন্ধ করে একজন সঠিক মানুষকে সঠিক জায়গায় দেন। আর যারা এগুলো দুর্নীতি করে বেড়াচ্ছে মানুষের জীবন নিয়ে আর মরণ নিয়ে, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এখন কিন্তু ভাই পরিত্রাণ চায়। কারণ না হলে মানুষের সবচাইতে প্রথম যে জিনিস সেটা হচ্ছে তার জীবন। আজকে মানুষের জীবনের অধিকার নেই, জীবনের রাইট টু লাইফ যেটাকে বলে, সংবিধানে বলা আছে রাইট টু লাইফ, আমার জীবনের অধিকার, সেটাও তো আজকে নাই। আজকে আপনাদের এক হাজী সেলিম, তার বিরুদ্ধে 135টা মামলা। তা এখন হাজী সেলিমের ছেলে হাজী ইরফান আসে কেন? 12 বছর ধরে জনগণের ভোট না নিয়ে, ওনারা ভোটের তোয়াক্কা না করে, কোনো ম্যান্ডেট না নিয়ে, সিন্দাবাদের বুড়োর মতন 17 কোটি মানুষের ঘাড়ে চেপে বসে আছে। 2018-তে বিনা ভোটে তারা মিডনাইট নির্বাচন করেছে। 2014-তে 153 জন বিনা ভোটের এমপি। আর 2009-এ তারা কিভাবে এসছে সেটা তো প্রণব বাবুর বইতে সুন্দর করে বলাই আছে। কাজেই যেহেতু জনগণের ম্যান্ডেট নাই, জবাবদিহিতা নাই, তার অর্থ কিন্তু এটা না যে দুর্নীতি করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে দেখবে। 6.5 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা আওয়ামী লীগের শরিক দল বলেছে। বছরে 76,000 কোটি টাকা। ভাই এগুলা কেন? তারপরে এই বেসিক ব্যাংক, সেখানে আপনারা ওই দুদক তারা কি করছে? তারপরে বড় পুকুরিয়ায় আপনার কয়লা, সোনা তামা হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকে, টাকা তো যাই, সোনাও তামা হয়ে যায়। আজকে একটু সংক্ষিপ্ত করতে। আচ্ছা ঠিক আছে, আজকে একটু কি বললাম, গণতন্ত্রহীন দেশে ফ্যাসিজম যখন থাকে, কথা বলার অধিকার থাকে না, মত প্রকাশের অধিকার থাকে না, সভা করা যায় না, সমাবেশ করা যায় না, যা কিছু করার তারাই করে। আর সবাইকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, এর নাম গণতন্ত্র? মুনিয়াপা, আমাদের যে অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু প্রতিদিন বিএনপি নেতৃবৃন্দ আসেন এবং কথা বলেন। আপনি কি মনে করেন একটা টক শোতে প্রতিদিন 5-10 মিনিট কথা বলা আর সংবিধানে দেয়া আমাদের সভা করা, সমাবেশ করা, আমার মুক্ত কথা বলা? আপনাদের সাংবাদিক তো 73 জন এই করোনার ভেতর, তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, আপনি কি সেটাকে সাপোর্ট করছেন? অবশ্যই না, অবশ্যই না। তাহলে আপনি কথাটা আনলেন না? ধন্যবাদ। কিন্তু আমরা প্রবাস দর্পণে আমরা সুযোগ চেষ্টা করি যে এটা তো ভাই প্রবাস দর্পণ, এটা তো একটা অত্যন্ত ক্ষুদ্র একটা হলেও একটা প্ল্যাটফর্ম, হুইচ ইজ ভেরি ট্রু। তার মানে কি এইটা যে আমি রাস্তায় কথা বললে আমাকে মারবে? আজকেও মেরেছে। আমাদের দলের কেউ কি সভা করতে পারে? 7ই নভেম্বর গেল, জাতীয় বিপ্লব আর সংহতি দিবস, সেখানেও তো সরকারের আমাদের সভা করতে দেবে না, সমাবেশ করতে দিবে না, অ্যারেস্ট করছে, তারপর মারধর করছে। পুলিশ আর প্রশাসনের উপর চেপে বসে কোনোদিন গণতন্ত্র কোনো দেশে প্রতিষ্ঠিত হয়নি, এখানেও এটা হয়নি আর হবেও না। ধন্যবাদ, ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনাকে আমাদের ব্যস্ততায় আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যাবো আমার অন্য সদস্য ডক্টর সি বীরেন শিকদার এমপি। বীরেন্দ্র, আমরা দেখতে পেলাম অনেক প্রশ্ন রেখেছেন, আপনি কি বলবেন মুনিয়াপা? না, উনি তো অতি অল্প সময়ের মধ্যেই অনেক কথা বলে ফেলেছেন, যে কথাগুলি জবাব দিতে গেলে সময় প্রয়োজন। অনেক অনেক বিষয়গুলি টেনে নিয়ে আসছেন।
তো এখন আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে ওনাদের সমস্ত কিছুতে এখন আলোচনা হচ্ছে কোভিড-19কে আমরা কিভাবে মোকাবিলা করতে পারি। এখন উনি তো বিএনপির এটা তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে সেটা হলো যে জেনে তেন প্রকারেণ সরকারের পতন দরকার এবং ওনারা তাড়াতাড়ি সরকারে চলে আসুন, এটা হলো ওনাদের মূল কথা। কিন্তু সে সামর্থ্য তো ওনাদের নাই একটি আন্দোলন করবার মতো, এই এত বছর ধরে একটি সফল আন্দোলন করার মতো সক্ষমতা বিএনপি অর্জন করতে পারেনি। এখন যে বিরোধী আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের সঙ্গে কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগ তারাও কিন্তু সংশ্লিষ্ট, তারাও কিন্তু ধর্ষণ বিরোধী আন্দোলন করেছে এবং ধর্ষণের বিরুদ্ধে জনমত গঠন করার জন্য তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং ধর্ষণ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যেও তারা বলে যে সরকার পতনের স্লোগান দেয় সেখানে, তার মানে তাদের নিজেদের কোনো সক্ষমতা নেই যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তোলার। আর একটি সরকার সিন্ধুবাদের বুড়োর মতো ঘাড়ে চেপে থাকতে পারে না। যদি সমস্ত জনগণ যদি বিক্ষুব্ধ হয়ে যায়, তখন সরকারের অবশ্যই টিকে থাকা সম্ভব হয় না। এবং সেজন্য এই সমস্ত কথাগুলি মানে এটা কথাগুলো বলা মোটেও সমীচীন না যে সিন্দাবাদের বুড়োর মতো ঘাড়ে চেপে আছে। জনগণের সমর্থন আছে বলেই সরকার টিকে আছে। জনগণের সমর্থন যেদিন এই সরকার হারাবে, সেদিনকে এমনিতেই সরকারের পতন ঘটবে এবং সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তো সেই অবস্থাটা সৃষ্টি করবার মতো ক্ষমতা, যোগ্যতা কোনোটাই কিন্তু আপনাদের নাই। আর রোহিঙ্গা সমস্যায় আপনারা কোন সময় কোন ব্যাপারে রোহিঙ্গাদের ব্যাপারে কি সমস্যার সমাধান আপনারা করেছেন? বিএনপি করতে পেরেছে। বরং এইবার যখন রোহিঙ্গা স্রোত বাংলাদেশের দিকে শুরু হলো, তখন বিএনপি আগ বাড়িয়ে যে আমাদের ভাইরা অসহায় হয়ে এখানে আসছে, তাদের জন্য যে অবস্থাটা সৃষ্টি করলেন, যে সরকারের পক্ষে যে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আর থাকলো না, তাদেরকে অ্যাকসেপ্ট করা ছাড়া চিন্তা করারও কোনো সুযোগ সরকারের দেওয়া হয়নি। আজকে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা সৃষ্টিতে বিএনপি সে সময় যে ভূমিকাটা গ্রহণ করেছিল রোহিঙ্গাদের ব্যাপারে, সেটা কিন্তু যে সরকারকে বাধ্য করেছিল যে রোহিঙ্গাদেরকে এখানে অ্যাকসেপ্ট করা এবং তাদেরকে প্রয়োজনীয় তাদের জন্য সহযোগিতা করা। তো এখন রোহিঙ্গারা তাদের যে এখানে বাংলাদেশে তাদের যে কর্মকাণ্ড, এখন তো সবাই এই ব্যাপারে বিক্ষুব্ধ এবং তাদের ব্যাপারে অনেকেই ভিন্ন মত পোষণ করেন, আপনারাও করছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনারা করেন নাই। বরং বিএনপির পক্ষ থেকে সে সময় রোহিঙ্গাদের প্রতি প্রেম খুব প্রগাঢ় তখন ছিল। আর আমরা পররাষ্ট্র নীতির সঠিক প্রয়োগ করতে পারি নাই, যার ফলে রোহিঙ্গা সমস্যার সমাধান হয় নাই। এরকম সমস্যা পৃথিবীর অনেক দেশেই আছে এবং সেগুলি অনেক দেশেই এরকম সমস্যার তারা সমাধান করতে পারে নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা কূটনৈতিক প্রচেষ্টা আমাদের অবশ্যই বহাল আছে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা রোহিঙ্গাদের যে অবস্থাটা, সেটার সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই আমরা করতে পারবো। তো আরেকটি কথা, সেটা হলো যে চাউলের দামের কথা একটা বলেছেন, যে আমরা 10 টাকা চাউলের কথা বলেছিলাম আগের প্রথম পর্বের আলোচনার মধ্যে কথাটা বলছিলেন, আমার কথাটার জবাব দেওয়া হয় নাই। 10 টাকা চাউল কিন্তু বাংলাদেশের মানুষকে দেওয়া হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। এবং 10 টাকায় চাউল দেওয়া হয়ে থাকে এবং যারা দুস্থ লোক, তাদেরকে প্রত্যেক ইউনিয়নে 10 টাকার চাউলের একটা ডিলার আছে। 10 টাকার চাউল দেওয়ার জন্য কিছু ডিলার নিয়োগ করা আছে এবং 10 টাকার চাউলের যে কারা পাবে দুস্থ লোক, সেই দুস্থ লোকের তালিকা তৈরি করা হয় এবং সেই তালিকা অনুযায়ী তাদেরকে দেওয়া হয়, সিলেক্টেড লোককে দেওয়া হয়, সবাইকে 10 টাকার চাউল দেওয়া হয় না। আর আপনি যদি বলেন যে 10 টাকার চাউল সবাইকে দিতে হবে, সবাইকে যদি দেওয়া হয় 10 টাকার চাউল, তাহলে কৃষকরা ধান চাষ না করে তারা কি বঙ্গোপসাগরের মধ্যে জাহাজে যেয়ে বসে থাকবে? কৃষকদের কি 50 টাকা 1 কেজি চাউল উৎপাদন করতে কত টাকা লাগে? আপনার শুধুমাত্র ঢাকায় আপনারা যারা বসবাস করেন, তাদের কথা বিবেচনা করলেই তো হবে না। যে আপনি যে এখানে এসির মধ্যে থেকে আপনি 20 টাকা চাউল খেতে চান, আর কৃষকরা 20 টাকা চাউলের উৎপাদন করতে তাদের লাগে 40 টাকা,
আর তারা 50 টাকায় চাউল বিক্রি না করে তারা কি চাষবাস বন্ধ করে বঙ্গোপসাগরের মধ্যে যে জাহাজের মধ্যে বসে থাকবে? তো এসব সবগুলি সরকারের সবগুলি বিবেচনা করতে হয়। একতরফা চিন্তা করলে আপনার সুবিধার কথাটাই শুধু চিন্তা করবেন, এটা হলে তো হবে না, কৃষকের কথাও চিন্তা করতে হবে। আর আপনি এই তথ্য সম্পর্কে বোধহয় আপনি অস্বীকার করতেছেন, তথ্য সম্পর্কে আপনার মনে হয় জানা নেই। আপনি একটু দয়া করে খোঁজ করে দেখবেন যে 10 টাকার চাউল দেওয়ার জন্য ডিলার নিয়োগ করা আছে সরকারের পক্ষ থেকে। প্রত্যেক ইউনিয়নে 1 2 জন করে ডিলার নিয়োগ করা আছে এবং দুস্থ লোকের তালিকা তৈরি করা আছে। সেই যারাই 10 টাকার চাউল পাবে তাদের তালিকা অনুযায়ী দেওয়া হয়, সবাইকে দেওয়া হয় না। তো আমরা যেটা কথা বলেছিলাম সেটা আমরা বাস্তবায়ন করেছি। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে কথা বলেন সেটা করেন এবং বলেছিলেন 10 টাকার চাউল আমরা খাওয়াবো, 10 টাকার চাউল অবশ্যই আমরা দুস্থ লোকদেরকে আমরা দিয়ে থাকি। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তবে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো যে এই সমালোচনা ভালো, সমালোচনা করলে ভুল ত্রুটিটা ধরা পড়ে, কিন্তু সমালোচনাটা বস্তুনিষ্ঠ হওয়া দরকার। তো আর আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষ যথেষ্ট সংগ্রামী। বাংলাদেশের মানুষ আমরা এই সমস্ত দুর্যোগকে মোকাবেলা করতে জানি। আমরা এই কোভিড-19 যে বিপদ, এই বিপদ থেকেও আমরা নিশ্চয়ই আমাদের জনগণ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবে। সরকার জনগণের পাশে রয়েছে, সরকারের গৃহীত ব্যবস্থা তার মাঝ দিয়েই জনগণ চেষ্টা করবে এই কোভিড-19কে মোকাবেলা করে আমাদের দেশকে সমৃদ্ধিশালী করার জন্য। আমাদের দেশের অর্থনীতি এই কয়েকদিন আগেও কোভিড-19 যে আগ্রাসন শুরু হলো, এর আগ পর্যন্ত বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেটা কিন্তু পৃথিবীর সবার কাছে একটা ঈর্ষণীয় অবস্থায় আমরা পৌঁছেছিলাম। একথা তো অস্বীকার করা যাবে না। হয়তো আপনি তর্কের খাতিরে একথা অস্বীকার করতে পারেন, কিন্তু পৃথিবী যতগুলি যে আমাদের অর্গানাইজেশন আছে যারা এই তথ্যগুলি মূল্যায়ন করে, WHO মতো আরো অন্যান্য যে সমস্ত বিশ্ব ব্যাংকের মতো সংস্থা, তারা কিন্তু সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে এবং বিস্ময়কর ভাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। এ কথাটি কিন্তু আমাদের বিভিন্ন সংস্থা এ কথাটি কিন্তু স্বীকার করেছে। তো আমরা কোভিড-19 যে প্রাদুর্ভাব এটা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা যেখানে ছিলাম, যে সেটাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা এই কোভিড-19 কারণে আজকে আমাদের অর্থনীতি অনেকটাই স্থিমিত হয়েছে, কিন্তু এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা অন্যান্য পার্শ্ববর্তী যে কোনো দেশের থেকে ভালো অবস্থায় আমরা আছি। ভারতের মুদ্রার থেকে বাংলাদেশের মুদ্রার মান যে রেশিওটা ছিল, আপনি নিশ্চয়ই আপনার জানার কথা যে ভারতীয় মুদ্রার সঙ্গে বাংলাদেশের মুদ্রার যে রেশিওটা ছিল, মূল্যমানের যে রেশিওটা ছিল, সেটা আজকে উন্নত হয়েছে এবং বাংলাদেশের অর্থ অনেক তেজি হয়েছে ভারতের অর্থের চেয়ে, সেটা নিশ্চয়ই আপনার জানার কথা। আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটা আমাদের 32 বিলিয়ন ডলার ছিল, এখন কিন্তু 40 বিলিয়ন ডলারের উপরে চলে গেছে। তো এই কোভিড-19 মধ্যেও কিন্তু এটা হয়েছে। তো সুতরাং আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। তো আমরা আমাদের যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলিকে নিশ্চয়ই আমরা মোকাবেলা করব। ভুল ত্রুটি একেবারে নেই সে কথা নয়, কিন্তু সে ভুল ত্রুটিগুলো আমাদের সরকার স্বীকার করে এবং সে ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করে এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাও গ্রহণ করা হয়, যা ইতিপূর্বের আগের সরকারগুলি কিন্তু সেটা করে নাই। কিন্তু আমরা এটা করি। আমাদের লোক হোক আর যে লোকই হোক, আমাদের নেত্রী বলেছেন যে দুর্নীতিবাদ যেই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক, তার কোনো পরিচয় নেই, তাকে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এবং সেটা কিন্তু আমরা করেছি, আমাদের সরকার করেছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি আগামীকালকের প্রোগ্রাম, আগামীকাল বিশেষ সমসাময়িক বাংলাদেশ থাকবেন মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন এমপি, মেহেরপুর 2 আসন, আওয়ামী লীগের নেতা। থাকবেন অ্যাডভোকেট নেওয়াজ আলিমা আল্লি, বিএনপির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সাংসদ। থাকবেন অধ্যক্ষ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ বিশ্ব শিক্ষক সমিতি। আগামীকাল প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ সময় রাত 9টা, ইকুয়েশন বিকাল 3টা। দেখার আমন্ত্রণে শেষ করছি। এবং আজকে অনুষ্ঠানে বিশেষ করে আমি যেটা বলতে চাবো যে কোভিড-19 নিয়ে আমরা যারা অনুষ্ঠান দেখছেন সবাই একটু সতর্ক থাকবেন। বিশেষ করে বাংলাদেশের কোভিড-19 বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা বাংলাদেশ সরকারের যে নিয়ম কানুন একটু মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।